খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সর্বপ্রথম স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরাই। নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। 16 তারিখে আবু সাইদ ওয়াসিম হত্যাকাণ্ডের পরে আন্দোলনের গতিপথটা আসলে পরিবর্তন হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব না দিত, তাহলে গণ অভ্যুত্থানের যে চিত্র, গণ অভ্যুত্থানের গল্পটি হয়তো উল্টোভাবে লেখা হতো। রাজাকার বলার পর থেকে আসলে এই ধারণা আস্তে আস্তে আমরা পরিবর্তন করেছি। এতদিন পর্যন্ত তো জুনিয়ররা আন্দোলনে অংশগ্রহণ করেছে, সিনিয়ররা পিছনে থেকেছে। এখন সিনিয়ররা, জুনিয়ররা সবাই আন্দোলনের ফ্রন্ট লাইনে চলে আসবে। এই জুলাই আন্দোলনে ছাত্র কোটা আন্দোলন থেকে মূলত যে আন্দোলনটি শুরু হয়েছিল, সেই আন্দোলনে ছাত্রদল কিভাবে সম্পৃক্ত হলো? দেখুন, এটি বিশেষ করে আপনি জানেন যে 19 সালের কোটার যে পরিপত্র যেটি সরকার ঘোষণা করেছিল, সেই পরিপত্রটি হাইকোর্টে সেটি বাতিল করেছে। সেটি আপনার মনে আছে, 2024 সালে যে ঈদুল আজহা হয়েছিল, ঈদুল আজহার পূর্বে কিন্তু হাইকোর্ট একটি রায় দিয়েছিল যে 19 সালের পরিপত্রটি তারা বাতিল করেছে। এবং আমাদের মনে রয়েছে সেই দিনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের মধ্যে তারা কিন্তু এটির প্রতিবাদ করেছিল, এবং সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এটি প্রতিবাদ করেছিল। এবং আমার যদ্দূর মনে পড়ছে, ঈদুল আজহার আগে 2 থেকে 3টি প্রোগ্রাম হয়েছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছিল। আমাদের ছাত্র দলেরও কিছু নেতাকর্মী সেই ঈদুল আজহার আগে যে কর্মসূচিগুলো হয়েছিল সেগুলোতে অংশগ্রহণ করেছে। এর মধ্যে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে আপনি ঈদের মধ্যে। সেখানে শুরুতে এটির একটি নাম ছিল, পরবর্তী নামটি পরিবর্তন হয়েছে। এবং মূলত এই আন্দোলনটি জুলাইয়ের একদম প্রথম দিকে 1-2 তারিখ থেকে আন্দোলনের সূচনা হয়, বিশেষ করে ঈদুল আজহার পরবর্তী সময়। আমাদের সাথে প্রথম যেটুকু কথাবার্তা হয়েছে, বিশেষ করে জনাব নাহিদ, যিনি এখন একটি রাজনৈতিক দলের প্রধান, এবং জনাব আসিফ, যিনি এখন দায়িত্বে রয়েছেন, তাদের সাথে আমাদের সংগঠন হিসাবে আমাদের সভাপতি আবার আমাদের সাথে কথা হয়েছে যে এই আন্দোলনে ছাত্রদলের যে সেকেন্ড লেয়ারের যে লিডারশিপ, বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যতীত যারা ফ্রন্ট লাইন থেকে যারা বেশি পরিচিত, তাদের বাহিরে নেতাকর্মীরা আন্দোলনে তারা যুক্ত হবে। এবং 1 তারিখ 2 তারিখ যে আন্দোলনগুলো হয়েছিল, 3-4 তারিখে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার যে ইউনিটগুলো আছে আমাদের, 5টি বিশ্ববিদ্যালয়, 5টি কলেজ, 4টি মহানগর, সেখানে সেকেন্ড লেয়ারের নেতাকর্মীরা এগুলোতে অংশগ্রহণ করেছে। এটি আপনি জানেন যে 8 তারিখ বাংলা ব্লকের, এবং তার পূর্বে আরও 2-1টি যে প্রোগ্রাম 3-4 তারিখে, এই প্রোগ্রামগুলোকে সফল করার জন্য ছাত্রদলের জুনিয়র নেতাকর্মীরা আসলে অংশগ্রহণ করেছে। এটি আমাদের তখনকার সবাই এটি নির্দেশনা ছিল। এরপরে আপনি জানেন যে আন্দোলনের গতিপথ আসলে দিন দিন এটি একটু পরিবর্তন হচ্ছিল। বিশেষ করে 7 তারিখ এবং 8 তারিখে কর্মসূচিগুলো একটু বড় পরিসর হয়েছিল, বিশেষ করে 8 তারিখে বাংলা ব্লকের যেটি। এবং আমাদের মনে রয়েছে আমরা 11 তারিখে দলীয়ভাবে আমরা নয়াপল্টনে এবং সারা বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে আমরা বড় প্রোগ্রাম করেছিলাম। নয়াপল্টনে একটি বড় কর্মসূচি ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এটি 11 তারিখ। এর বাইরে আপনি জানেন যে 14 তারিখে 13 তারিখ 12 তারিখেও প্রোগ্রামগুলো হয়েছে। 14 তারিখে খুনি হাসিনার একটি প্রেস কনফারেন্স ছিল, আপনি জানেন। সেই প্রেস কনফারেন্সে থেকে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিল, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি। সেই তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বক্তব্যের বিপরীতে তারা যে পাল্টা কর্মসূচি দিয়েছিল অথবা অবস্থান কর্মসূচি করেছিল, সেখানে খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সর্বপ্রথম স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দরাই। এবং এটি 14 তারিখ রাতে যেটি হয়েছিল, এই আন্দোলনের তখন এই পর্যন্ত একটি গ্রাফ ছিল। এর বাইরে আপনি জানেন 15 তারিখে আন্দোলনের মাত্রাটা আসলে চেঞ্জ হয়েছিল। বিশেষ করে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কার্জন হলের বাহিরে, এই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর যে নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং ভাড়া করা যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা। শুধু এটুকু হয়নি, যারা আহত হয়েছে এই যে হামলাতে, তারা অনেকে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। সেই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়েও
সন্ত্রাসীরা হামলা করেছিল। এবং সে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কার্যালয়ের আশেপাশে এবং শহীদ মিনারে আমাদের বিক্ষোভ মিছিল করেছিল। বিশেষ করে সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক ইমন সহ আমাদের যে শীর্ষ নেতৃত্ব ছিল প্রেসিডেন্ট সেক্রেটারির বাহিরে সবাই সেই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল। এবং সারা বাংলাদেশেও আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলগুলো হয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আমরা 16 তারিখে, আপনার মনে রয়েছে, আমরা ঢাকাতে কেন্দ্রীয়ভাবে একটি কর্মসূচি এবং ঢাকার বাইরে আমাদের প্রায় 130টি সাংগঠনিক ইউনিটে আমরা কর্মসূচি দিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে 16 তারিখ যখন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম এবং বিক্ষোভ সমাবেশ করে আমরা যখন নয়াপল্টন এলাকাতে অবস্থান করছিলাম, ঠিক তখনই আমরা শুনতে পেলাম যে রংপুরে সহযোদ্ধা আমাদের ভাই আবু সাইদকে একদম প্রকাশ্যে কাছ থেকে গুলি করে হত্যা করেছে এবং সে শহীদ হয়েছে। এর ঠিক অল্প কিছুক্ষণ পরে আমরা খবর পেলাম আমাদের চট্টগ্রামে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমাদের চট্টগ্রাম কলেজের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামকেও সন্ত্রাসীরা এবং পুলিশের গুলিতে সে শহীদ হয়েছে। এবং আপনি জানেন যে শহীদ ওয়াসিম জানতেন যে তিনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি কোনোদিন সরকারি চাকরি পাবেন না। তা জেনেও তিনি শুধুমাত্র 16 শহরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুধু নিজে আসেন নাই, সবাইকে জড়ো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে। এই স্ট্যাটাস দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে তিনি আন্দোলনে এসেছিলেন, 16 শহরে এসেছিলেন। কিন্তু তিনি 16 শহর থেকে আর তিনি জীবন্ত যেতে পারেননি, তার লাশ গিয়েছিল। সেই খবর আমরা পেয়েছিলাম 16 তারিখে। এবং আপনি জানেন যে এই আন্দোলনের লেয়ারটা ছিল 16 তারিখের আগে একরকম, 16 তারিখে আবু সাইদ ওয়াসিম হত্যাকাণ্ডের পরে আন্দোলনের গতিপথটা আসলে পরিবর্তন হয়েছে। এই আন্দোলনটি আস্তে আস্তে কোটা সংস্কারের দাবি থেকে ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের রূপ লাভ করেছিল। এবং আমার রাজনৈতিক কর্মী হিসাবে আমার যে স্পষ্ট মনে পড়ে যে 16 তারিখের পর থেকে এই আন্দোলন আসলে একটি রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করেছে। এবং 16 তারিখের পরে 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনার স্মরণ রয়েছে। এবং সরকার মনে করেছিল, বিশেষ করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মনে করেছিল যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় তাহলে আন্দোলন স্তম্ভিত হবে বা দমে যাবে। এটি আমাদেরকে ভুল বার্তা দিয়েছে। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে দীর্ঘদিন ধরে একটা ভুল ধারণা করেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি অথবা দেশ সম্পর্কে তাদের এক ধরনের উদাসীনতা রয়েছে, এই ধারণাকে ভুল প্রমাণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 18ই জুলাই থেকে পুরো আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে রূপ লাভ করেছে। এবং আমি প্রায় বলে থাকি যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে অবদান 18 জুলাই থেকে, এটি মনে রাখতেই হবে এবং মনে রাখা উচিত বলে আমরা মনে করি। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, আপনি জানেন যে যাত্রাবাড়ি এলাকাতে যে আন্দোলন রূপ লাভ করেছে সে আন্দোলনের সামগ্রিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এবং সে আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন আমাদের ছাত্রদলের সভাপতি জনাব রাকিব। সুতরাং এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীরা পুরো আন্দোলনের গতিপথ এবং চিত্রটা আসলে পাল্টে দিয়েছে। যদি বেসরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন দমে যেত বা তাদেরকে যে অবৈধভাবে হল ছাড়া করা হয়েছে সেদিন যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব না দিত তাহলে গণ অভ্যুত্থানের যে চিত্র, গণ অভ্যুত্থানের গল্পটি হয়তো উল্টোভাবে লেখা হতো। এটি আমার এই ধারণাই সবসময় মনে হয়। সুতরাং আন্দোলনের 16 তারিখের পর থেকে যেরকম রাজনৈতিক রূপ লাভ করেছে, একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নেতৃত্ব নেওয়ার পর থেকে এবং মাদ্রাসা শিক্ষার্থীরা নেতৃত্ব নেওয়ার পর থেকে আন্দোলনের দ্বিতীয় স্তর আসলে পার করেছে। নাসির, আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আপনারা কখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলেন যে আপনারা এই ছাত্রদের আন্দোলনে ছাত্রদল মিশে যাবে? না, প্রথমত হচ্ছে জুলাইয়ের একদম শুরুর দিক থেকে, ধরুন জুলাইয়ের 1 তারিখ বা 2 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন জনাব আসিফ, নাহিদ সহ হাসনাত যারা ছিলেন, তখন ওনাদের সাথে আমাদের আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছিল একটি মিউচুয়াল, যে সেটি হচ্ছে ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ যারা
ধরুন ঢাকা কলেজের সভাপতি সাধারণ সম্পাদক বা আমাদের তিতুমির কলেজ বা মহানগর বা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা এই নেতৃত্বের ফ্রন্ট লাইনে থাকবে না। যদি ফ্রন্ট লাইনে থাকে তাহলে আন্দোলনের দ্বিখণ্ডিত হবে বা আন্দোলনটা বিতর্কিত হবে। এটা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহের গল্প। কিন্তু পরবর্তী সময়ে জুলাইয়ের 11 তারিখ বা বিশ্ববিদ্যালয়ে হামলার পরে, 15 তারিখের হামলার পরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজাকার বলার পর থেকে আসলে এই ধারণা আস্তে আস্তে আমরা পরিবর্তন করেছি। এবং বিশেষ করে জুলাইয়ের 16 তারিখ, যেদিন আবু সাঈদ, আমাদের ওয়াসিম শহীদ হইল, সেদিনের পর থেকে আমরা বাংলাদেশের সকল ইউনিটকে এবং ঢাকা শহরের সকল ইউনিটকে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে। আর যারা এতদিন ফ্রন্ট লাইনে ছিল, আমাদের শীর্ষ নেতৃত্বরা, তারা আসলে পিছন থেকে আসলে একদম ফ্রন্ট লাইনে চলে আসবে। এবং আমাদের সকল ইউনিটকে, মানে 16 তারিখে আমরা সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছি যে এতদিন পর্যন্ত তো জুনিয়ররা আন্দোলনে অংশগ্রহণ করেছে, সিনিয়ররা পিছনে থেকেছে, এখন সিনিয়ররা জুনিয়ররা সবাই আন্দোলনের ফ্রন্ট লাইনে চলে আসবে। মানে শুরুর দিকে যারা একটু কম পরিচিত ফেস, তারা ছিল সাধারণ শিক্ষার্থী। হ্যাঁ, এরপরে যখন 16 তারিখে দুটো মৃত্যুর ঘটনা ঘটলো, বিশেষ করে আবু সাঈদ এবং ওয়াসিম ছাত্রদল নেতা, তারপরেই মূলত ছাত্রদল একেবারেই ফ্রন্ট মানে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, তারপরে আমরা তো ঝাঁপিয়ে পড়েছি। তখন আমরা আমাদের ইনস্ট্রাকশনটা আসলে শক্তভাবে দিয়েছি, আগেও আমরা শক্তভাবে দিয়েছি, তখন আমাদের কৌশলের অংশ হিসাবে এই কৌশলটা, এটা আমরা যেরকম সম্মিলিতভাবে নিয়েছি, যারা এখানে যারা সমন্বয়কের দায়িত্বে ছিলেন তারাও বলেছেন যে ছাত্রদল যদি ফ্রন্ট লাইনে, তারা ধরুন আমি বা আমাদের সভাপতি অথবা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারিরা যদি মিছিলের সামনে সারিতে চলে আসে আন্দোলনে, তাহলে আন্দোলনটা হচ্ছে, আন্দোলন নিয়ে যে আওয়ামী লীগের যে কথাবার্তা, সেগুলো আসলে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আমরা পিছন থেকে পুরো আন্দোলনটি আমরা আমাদের বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি পিছন থেকে এটি নেতৃত্ব দিচ্ছিলেন, সামনে জুনিয়ররা ছিলেন। কিন্তু 16 তারিখের পর থেকে এটি আমরা চেঞ্জ করে দিয়েছি আমাদের নির্দেশনা, যে সবাই এখন সামনে থাকবে। বিশেষ করে যারা শীর্ষ নেতৃত্ব, তারা সামনে থেকে নর্মালি যেভাবে আন্দোলন হয় সেই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছি।